জাতীয় নির্বাচনের দিনে বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের, সরকারকে দ্রুত ইসির সঙ্গে আলোচনার তাগিদ। একই দিনে নির্বাচন গণভোট আয়োজনের দাবিতে অনড় বিএনপি, আগেই চায় জামায়াত, সংস্কার বিরোধীদের সঙ্গে জোট নয় বলছেন সিপি। তত্ত্বাবধায়ক ফিরলেও এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয় বললেন শিশির মনির। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ 2রা নভেম্বর। এবং এলডিসি গ্রাজুয়েশন পেছানোর দাবি বিজিএমইএ, নির্বাচনের পর বিনিয়োগ বাড়ার প্রত্যাশা তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের দিন অথবা আগেই গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এক্ষেত্রে দ্রুত ইসির সঙ্গে আলোচনায় বসতে সরকারকে তাগিদ দিয়েছেন ঐকমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, সনদ বাস্তবায়ন হলে জাতি অতীত থেকে বেরিয়ে আসতে পারবে। আরও জানাচ্ছেন সুরাইয়া মুনি। জুলাই সনদ স্বাক্ষরের 12 দিন পর এর বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তির জন্য বিশেষ আদেশ এবং গণভোটের আয়োজনের প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন ঐকমত্য কমিশনের সদস্যরা। এ সময় ডক্টর ইউনূস বলেন, অতীতের বিভীষিকা থেকে বেরিয়ে আসতে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐতিহাসিক পরিবর্তন, সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুন ভাবে বাংলাদেশ গড়ার কাছে। সুপারিশ হস্তান্তর শেষে এই বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সঙ্গে জড়িত 48টি বিষয়ে আদেশ জারি করা হবে। তার অধীনেই হবে গণভোট। তবে গণভোটের বিষয়ে সুনির্দিষ্ট দিন নির্ধারণ করে দেওয়া হয়নি। আদেশের তফসিলে যে 48টি বিষয় আছে, সেগুলো অন্তর্বর্তী সরকার সেগুলোকে বিল আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারেন। যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায়, তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী নির্বাচিত সংসদ প্রথম 9 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে 2টি বিকল্প প্রস্তাবও দিয়েছে কমিশন। সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন তারা এই বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা করে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে হবে, এ বিষয়ে আলোচনার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানের দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বৈঠক শেষে একথা জানান আমির খসরু। তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে সব বিষয় সমাধান হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, 2টো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। নির্বাচন বানচালের কর্মসূচি নিয়ে মাঠে না নেমে ভোটের মাধ্যমে জামায়াতকে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানালেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
নির্বাচন ব্যাহত করার কোনো ষড়যন্ত্র বিএনপি বরদাস্ত করবে না বলেও এই সময় হুঁশিয়ারি দেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঘোষিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে ইউনূস সরকারের প্রতি আহ্বানও জানান জয়নুল আবেদিন। গুম খুনের দায়ে শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে জানিয়ে হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। আপনারা আমাদের বন্ধু ছিলেন, বন্ধু থাকেন, কর্মসূচি নিয়ে রাস্তা নামেন, অমুক তাল বাহানা করে মানুষের দিকে বিভ্রান্ত না ছড়িয়ে আসুন, নিজের জনপ্রিয়তাটা যাচাই করেন, গ্রামে যান, আসুন লড়াই করেন। শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করে কয় সিট পেয়েছেন? যেই শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব পার্শ্ববর্তী একটা দেশকে বিক্রি করে দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলীয় প্রতীকে জোটের নির্বাচনের প্রস্তাবনাকে অশনি সংকেত হিসেবে দেখছে দলটি। দুপুরে নির্বাচন ভবনে সিএসি সহ পুরো কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। এসি সচিবালয়ের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দিয়েছে দলটি। এমর আসাদের রিপোর্ট। নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর মঙ্গলবার দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে নির্বাচন ভবনে আসে জামায়াতের প্রতিনিধি দল। সিইসি সহ পুরো কমিশনের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করে দলটি। আলোচনা হয় গণভোট, ভোটের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, নভেম্বরের মধ্যে গণভোটের দাবি সহ 18 দফা লিখিত প্রস্তাবনা দেয়া হয়েছে। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। কারণ জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। নিজ নিজ দলের প্রতীকে জোটবদ্ধ নির্বাচনের বিরোধিতাকে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। যখন সংস্কার কমিশন আলোচনা হল তখন তো ওনারা আপত্তি দিতে পারতেন, রিটার্ন আলোচনা হতে পারতেন, অনেক প্রক্রিয়া তো ছিল, কিন্তু সেখানে মানা হলো, উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল, তারপরের দিন এসে চিঠি দিয়ে বলছেন যে না এটাকে সংশোধন করতে হবে। আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের 4 মাস আগে, এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সুষ্ঠু ভোটের জন্য চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনী আইনে, আরপিওতে যা যা দলের জন্য প্রযোজ্য সবাই যেন সমানভাবে ভোগ করতে পারবেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন ঘিরে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যথানিয়মে ভোট অনুষ্ঠিত হবে বলেও আশা ব্যক্ত করেন এনসিপির এই শীর্ষ নেতা। সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। ফ্যাসিবাদী যারা রয়েছে, যারা পতিত শক্তি রয়েছে, তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে। নির্বাচনকে ঘিরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সব কিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত। প্রতিটি ভোট কেন্দ্রে 3 জন অস্ত্র সহ 13 জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর সংখ্যায়ও অন্যান্য বাহিনীর তুলনায় আনসার সদস্যরা বেশি থাকবেন। সকালে রাজধানীর খিলগাঁয়ে সংস্থাটির সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। নির্বাচনগুলোতে আনসার সদস্যদের অবদানের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, নির্বাচনে মোট 9 দিন আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। এই বাহিনী কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে এবং ইলেকশনের সময় তাদের কন্ট্রিবিউশনে কিন্তু সবচেয়ে বেশি। আপনারা জানেন এই বাহিনীতে টোটাল 13 জন সদস্য এবার নিয়োজিত।
তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও এই মুহূর্তে তার বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে রাজনৈতিক ইতিহাসের অন্যান্য ধারণা উল্লেখ করে এই ব্যবস্থা বাতিল হওয়ায় 17 বছরে জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে বলেও মন্তব্য করেন শিশির মনির। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি হয়। বর্তমান কোনো পার্লামেন্ট নাই, সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না। পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে? ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে। এটাই তার 3টা ম্যান্ডেট আছে, একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না, যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান। মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে 2রা নভেম্বর। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আদেশের দিন ধার্য করেন। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যাকাণ্ড সহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এদিন আসামি পক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরীর শুনানি শেষ হয়। হাসানুল হক ইনুকে এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেন স্টেট ডিফেন্স মনসুরুল হক চৌধুরী। তিনি বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে ভিত্তিহীন ও মন গড়া অভিযোগ দাখিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এই অভিযোগ প্রমাণ করার জন্য আদালতে যে সকল তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তার অংশবিশেষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করার এমন কোনো তথ্য উপাত্ত রাষ্ট্রপক্ষ ওনার বিরুদ্ধে উপস্থাপন করতে পারেন নাই। আর দ্বিতীয় যে চার্জ কমপ্লিসিটি, ওনার যে সম্পৃক্ততা, এই ব্যাপারেও কোনো তথ্য উপাত্ত আনতে পারেন নাই। হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 2রা নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আমাদের কথা শুনেছেন, আগামী 2 তারিখ না 2 তারিখে 2রা নভেম্বর পরবর্তী আদেশের জন্য রেখেছেন। এদিকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অন্য এক মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আগামী 2রা নভেম্বর। এই মামলা থেকে 4 আসামির অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। গত 1 বছরে দেশে 258টি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এ সময় এলডিসি গ্রাজুয়েশন কমপক্ষে আরও 3 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানান তিনি। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার বিদেশিদের কথা মতো চলার কারণে ব্যবসায় নতুন সংকট তৈরি হচ্ছে বলে জানান বিজিএমইএ নেতারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অধিকার আদায়ের নামে শ্রমিকদের সংগঠিত আন্দোলনে কখনো কখনো বন্ধ হয়েছে কারখানার উৎপাদন। এক অঞ্চল থেকে শ্রমিক অসন্তোষ ছড়িয়েছে শিল্পঘন অন্য অঞ্চলে। গত বছরের আগস্ট থেকে এমন পরিস্থিতি মোকাবেলা করে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়ানোর সময়ে উপদেষ্টা পরিষদের ট্রেড ইউনিয়ন সংক্রান্ত নতুন সিদ্ধান্তে আবারও পোশাক শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা ব্যবসায়ী সংগঠনগুলোর। রাজধানী উত্তরায় বিজিএমইএ ভবনে এলডিসি গ্রাজুয়েশন, চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। এতে সভাপতি জানান, গত 1 বছরে দেশে 258টি রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ হয়েছে। বিভিন্ন কারণে আপনি যদি ক্যাটাগরিক্যালি বলতে বলেন যে 258 ফ্যাক্টরির মধ্যে কোনটা কি কারণে বন্ধ হয়েছে, এটা আমরা বলতে পারবো না, এটা আপনাদেরকে পরে জানাতে পারবো। আবার 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আগে এলডিসি গ্রাজুয়েশন হলে দেশ পিছিয়ে পড়ার আশঙ্কার কথা জানান তিনি। যে জিনিসগুলো চাচ্ছি এটা কালকে দেন, পরশুদিন গ্রাজুয়েট হয়ে যান, কোনো সমস্যা নেই তো।
আমি তো গ্র্যাজুয়েট হইতে চাই, আমরা সবাই চাই, আপনারা সবাই চান। তো এখন আমাকে প্রস্তুতিবিহীন অবস্থায় আপনি ঠেলে দিবেন, এটা হবে না, এটা হওয়া উচিত হবে না। বর্তমান সরকার বিদেশি প্রেসক্রিপশনে চলায় ব্যবসা বাণিজ্যে নতুন সমস্যা দেখা দিচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। বাইরের একটা প্রেসক্রিপশন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই কনসিকুয়েন্স বিষয়ে যারা বলছেন এবং যারা এই গভর্নমেন্ট যে আইনগুলা করতে যাচ্ছেন তাদের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নাই। সরকারকে দেশীয় উদ্যোক্তাদের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা। সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য, উনি সময় দেন নাই। স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টার নিয়েছে, ওনাকে সময় দেন না। তো এটার দায় ওনাকে নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার এলে দেশের বাণিজ্য বিনিয়োগ বাড়বে বলে আশা জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আর বিগত 5 বছরে বাংলাদেশ উন্নতি করলেও শহর কেন্দ্রিক উন্নয়নের কারণে দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে বলে জানালেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। দুপুরে রাজধানীতে এক অর্থনৈতিক বিষয়ক সংলাপে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। প্রত্যেকটা বাংলাদেশ মিশন যদি $10 বিলিয়ন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল 2 দিন ব্যাপী ইকোনমিক রিফর্ম সামিট। মঙ্গলবার ছিল এর শেষ আয়োজন, যেখানে কথা বলেন বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রতিটা ইউনিয়নে একটা করে ক্রয় কেন্দ্র তৈরি করা হবে। শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশে টাকা আছে কিন্তু বাণিজ্যে বিনিয়োগের মতো আস্থা নেই। নির্বাচিত সরকার এলেই বিনিয়োগ বাড়বে। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। এ সময়ে দারিদ্র্যকে রাজনৈতিক সমস্যা উল্লেখ করে প্রান্তিক পর্যায়ে মুক্ত বাজার ও অর্থের সহজলভ্যতা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শ দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। যেখানে লোকাল পর্যায়ে মানুষজন তাদের যে পলিসিগুলো তাদের লাইফে affect করে, সেই জায়গায় they will have a voice, they will have a say, and they will be able to put opinions on the decisions that affect their lives. এদিকে বিগত বছরগুলোতে বাংলাদেশ উন্নতি করলেও তা শহর কেন্দ্রিক হওয়ায় দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে বলে উল্লেখ করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এখানে শিল্পায়ন এবং বিদেশি বিনিয়োগ এইটা মূলত হয় দুটো শহরে, ঢাকা এবং চট্টগ্রামে, এবং দেশের যে মোট শিল্প এবং সেবা খাতের যে কর্মসংস্থান হয় সেটার 90% এই দুটো অঞ্চলে কিন্তু কেন্দ্রীভূত, অর্থাৎ এই যে আঞ্চলিক বৈষম্য। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিকদের উদ্দেশ্যে বেশ কিছু সুপারিশমালাও তুলে ধরেন তিনি। আয় এবং সম্পদ বৈষম্যটা হ্রাস করতে হবে, প্রগতিশীল কর ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং সম্পদ উত্তরাধিকার কর আরোপ করতে হবে, যাতে কিনা যাদের সামর্থ্য বেশি তারা বেশি করে ট্যাক্স দেয়। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বেড়েছে বাতাসের গতিবেগ। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। সন্ধ্যায় এটি ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ সহ 3 প্রদেশে অতিক্রম করতে পারে। এই 3 প্রদেশের বিশেষ সতর্কতা জারি করেছে ভারত সরকার। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে জুড়ে চলছে ইসরায়েলি হামলা। পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননে দেশটির সামরিক অভিযান অব্যাহত থাকায় পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। এর মধ্যে গাজায় আরও এক জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। অন্যদিকে হামাস ইসরায়েলি সব জিম্মির মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধ অব্যাহতর ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলা থামেনি। গাজায় গত 10 অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়নি। এছাড়া সিরিয়া ও লেবাননে সামরিক অভিযান চালানোয় পুরো অঞ্চল নতুন করে অস্থিতিশীল হয়ে উঠেছে। গাজার পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমন অভিযান জোরদার করেছে তেল আবিব। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত শুধু পশ্চিম তীরেই 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সম্প্রতি সিরিয়াতেও হামলা জোরদার করেছে নেতানিয়াহু সেনারা। গেল বছর ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার পতনের পর থেকেই দেশটির সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে গত রোববার দক্ষিণ সিরিয়ার কুনিত্রা প্রদেশের আল রাজানিয়া ও সাইদা আল হানুদ গ্রামে ইসরায়েলি বাহিনী চেকপোস্ট স্থাপন করেছে বলে খবর দিয়েছে সরকারি সংবাদ সংস্থা সানা। জাতিসংঘে সিরিয়ার প্রতিনিধি ইব্রাহিম ওলাবি গত 24 অক্টোবরে নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ইসরায়েলকে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও নিয়মিত বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। গেল রোববার বালবাকের নবিচিত ও দক্ষিণ লেবাননের নাকুরা এলাকায় 2 জনকে হত্যা করা হয়। যদিও 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর পুনর্গঠন ঠেকাতেই এসব হামলা চালানো হচ্ছে। এসবের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সপ্তাহে ইসরায়েল সফরে বলেন, গাজায় 10 অক্টোবরের যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে চলছে। তবে বাস্তবে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে আরও এক মৃত জিম্মির দেহাবশেষ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। রেডক্রস কফিনটি গ্রহণ করেছে এবং সেটি গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় নির্বাচনের দিনই বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের। সরকারকে দ্রুত ইসির সঙ্গে আলোচনার তাগিদ। একই দিনে নির্বাচন গণভোট আয়োজন দাবিতে অনড় বিএনপি। আগেই চায় জামায়াত, সংস্কার বিরোধীদের সঙ্গে জোট নয় বলছে এনসিপি। তত্ত্বাবধায়ক ফিরলেও এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয় বললেন শিশির মনির। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ 2 নভেম্বর। এবং এলডিসি গ্রাজুয়েশন পেছানোর দাবি বিজিএমইএ। নির্বাচনের পর বিনিয়োগ বাড়ার প্রত্যাশা তথ্য উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যায় 7টায় দেখবেন সংবাদ এক নজর। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।